আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফারহানা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষকদের অবস্থানের চতুর্থ দিন, দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা। ডাকসুতে আজ দায়িত্ব নিচ্ছেন ভিপি নূর, থাকবেন পুনর্নির্বাচন ও অন্যান্য দাবিতে চলা আন্দোলনেও। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে মুলারের তদন্ত রিপোর্ট দাখিল, রবিবারের মধ্যে মূল বিষয়গুলো জানানো হবে কংগ্রেসম্যানদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় রাতেও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান তারা। বহু শিক্ষক রাস্তায় বিছানা পেতে রাত যাপন করেন, বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন তারা। 21শে মার্চ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি শনিবার চতুর্থ দিনে গিয়ে ঠেকেছে। এর আগে 2018 জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান নন এমপিও শিক্ষকরা, কিন্তু এক বছরেও দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষক কর্মচারীরা আবার আন্দোলন শুরু করেছেন। আন্দোলনরতরা জানান, সারা দেশের 5,500 শিক্ষা প্রতিষ্ঠানের 75,000 শিক্ষক কর্মচারী দীর্ঘ 15-20 বছর ধরে দায়িত্ব পালন করে এলেও কোনো বেতন ভাতা পাচ্ছে না, তাই অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। এক একজন লোক শুয়ে থাকা মানে আমাদের এক একজন পরিবার শুয়ে আছে। যেমন আমি এখানে আছি, আমার যখন জ্বর হচ্ছিল আমার গ্রামে, তখন আমার ছোট মেয়ে আমাকে ফোন দিয়েছে, আব্বু তুমি কোথায়? তখন আমি বললাম আমি প্রেস ক্লাবের সামনে শুয়ে আছি। বলছে আব্বু তুমি নিরাপদ আশ্রয় যাও, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একটু ইচ্ছা করে যদি নির্দিষ্ট আমাদের দিকে তাকায়, তাহলে এটা রাষ্ট্রের কাছে অত বড় একটা অর্থনৈতিক ব্যাপার নয়। এমপিওকরণ করার মানে ঘোষণা দেবে, তখন থেকে আমাদের কষ্ট লাঘব হবে। ডাকসুতে আজ দায়িত্ব নিচ্ছেন ভিপি নুরুল হক নূর। জানিয়েছেন, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়েও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পরামর্শে এই সিদ্ধান্ত তার। একই সাথে পুনর্নির্বাচন ও অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন নূর। শুক্রবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আজ ডাকসুর কার্যকরী কমিটির প্রথম বৈঠকে যোগ দেওয়ার কথা জানান তিনি। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীকে হলে সিট দেওয়া যাবে না। এই ধরনের অনিয়মের প্রতিবাদ করার জন্য এবং ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা পুনর্নির্বাচন চাই, এবং সেই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল অঙ্গ সংগঠন কিংবা বিভিন্ন জায়গা রয়েছে কথা বলার, সেই জায়গায় কথা বলতেই আমরা এই নির্বাচনে দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব নিয়ে তারপরে আন্দোলন সংগ্রাম করতে হবে, কারণ দায়িত্ব থেকে সরে যাওয়া মানে অন্যকে হচ্ছে এটার অসৎ সুযোগ নেয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনকাল। এই নির্বাচন হবে দেশের 25 জেলার 126টি উপজেলায়। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট বক্স সহ ভোট গ্রহণের সরঞ্জাম। বেশ কয়েকটি উপজেলায় ইভিএম এ ভোট নেওয়া হবে। এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ির হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে সংশ্লিষ্ট এলাকা হওয়ায় উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণকে সামনে রেখে রোহিঙ্গাদের 23 থেকে 25 মার্চ পর্যন্ত ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে এ সময় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায়,
রামারবাগ এলাকায় যুবলীগের মোস্তফা গ্রুপের সাথে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে। এরই জেরে শুক্রবার রাত 8টায় মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াসউদ্দিনের লোকজন। পরে মোস্তফা গ্রুপের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় গিয়াসউদ্দিন গ্রুপের উপর। দুপক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এক নারীসহ 15 জন আহত হয়। তাদের দুজনকে ঢাকা মেডিকেল ও দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের ফতুল্লা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ। পঞ্চগড়ের রেলওয়ের বেশিরভাগ জমি এখন বেদখল। জাল দলিলের মাধ্যমে এসব জমি কেনাবেচা করছে দখলদাররা। মালিকানা দাবি করে কোনো কোনো জমিতে সীমানা প্রাচীরও তুলেছেন তারা। 1962 থেকে 67 সাল পর্যন্ত রেলওয়ে পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার বিভিন্ন মৌজার প্রায় 60 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর বেশ কয়েক বছর জমিগুলো পতিত থাকলেও তারপর থেকে শুরু হয় দখল। রেলের জমিতে লিজ ছাড়াই চলছে পাথর ব্যবসা। নির্মাণ করা হয়েছে স্থায়ী স্থাপনা। রেলওয়ে কর্মকর্তাদের আবাসিক ভবনের জায়গাটিও নিজের বলে দাবি করছে দখলদাররা। আমার জন্ম থেকে আমি দেখে আসছি যে এটা এখানে কোয়ার্টার ছিল, কোয়ার্টার ছিল, রেলের কোয়ার্টার ছিল। এই কোয়ার্টারগুলো ভাঙার পরে এই জমিগুলো বেচা বিক্রি হচ্ছে। এখন আপাতত এই দেখেন ওয়াল তুলতেছে এরা। রেলের যে ল্যান্ড অফিসার আছে মাঠ পর্যায়ে আসে এগুলি ইন্সপেকশন করা উচিত। রেলের জায়গা কোয়ার্টার ছিল, এখনো কোয়ার্টারগুলো আছেই। তখন থেকে বসবাস করে রেলের লোক, এখন পাবলিক বলতেছে যে আমাদের জমি। আশরাফুল্লাহর নামে এক লোক বলতেছে এটা আমার বাবার জমি, ওর বাবা বলে কিনছিল নাকি, কোর্ট থেকে রায় পাইছে সে, আমি বলতেছে এটা আমি বিক্রি করব। জমি বেদখল হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আসলে আমরা জানি আমাদের স্টেশন থেকে সিএনবির মোড় পর্যন্ত এই জায়গাগুলো রেলওয়ের, কিন্তু আমি আসার পূর্ব থেকে দেখতেছি কিছু জায়গা বেদখল হয়ে আছে। এখন আবার নতুন করে কেউ বিল্ডিং তুলতেছে, কেউ প্রাচীর করতেছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্টেট ডিপার্টমেন্ট ওদেরকে অবগত করছি। রেলের সব জমি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রেলের ভূ সম্পত্তি বিভাগের কর্মকর্তা। ঢেমশিবাড়ি মৌজাতে 97 শতক জায়গা নিয়ে যে মামলাটা আছে সে ব্যাপারে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জিএম পশ্চিম মহোদয় সহ প্রধান ভূ সম্পত্তি কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিং করছে। প্রক্রিয়াধীন কিছু কাগজপত্র সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্যে। সরকারি সম্পত্তির 9/6-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে জমা দিয়েছেন বিশেষ কনসাল রবার্ট মুলার। প্রতিবেদনটি দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উভয় দলের আইন প্রণেতারা। 22 মাস তদন্তের পর শুক্রবার প্রতিবেদনটি জমা দিল রবার্ট মুলারের নেতৃত্বাধীন কমিটি। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন রবিবারের মধ্যে প্রতিবেদনের মূল বিষয়গুলো কংগ্রেসম্যানদের জানানো হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায় মুলারের রিপোর্টে নতুন কারো বিরুদ্ধে অভিযোগ গঠনের সুপারিশ করা হয়নি। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচার কমিটির 6 জন সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ আনে মুলার কমিটি। প্রতিবেদনে জানা যাবে রাশিয়ার এজেন্টরা 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কিভাবে প্রভাবিত করেছিল। এছাড়া জানা যাবে এফবিআই সাবেক প্রধান জেমস কমিকে বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প বাধা দিয়েছিলেন কিনা। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর থেকেই ফলাফলে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অভিযোগ ওঠে। পরে এই ইস্যুতে তদন্ত শুরু করেন বিচার বিভাগের বিশেষ কনসাল রবার্ট মুলার। মতো পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইলে। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।